নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আকসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শরীরের যে সমস্যা নিয়ে আলোচনা করি শুধুমাত্র এমনটা নয়, আমাদের সঙ্গে আলোচনায় থাকেন কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা, পুষ্টিবিদরা এবং সেই সঙ্গে সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞরা। তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। আজকেও ওয়াক্সরেপিয়ার নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, যারা এই মুহূর্তে স্টুডেন্ট তারা কিভাবে তাদের জীবনের সাফল্যকে দেখছে এবং কিভাবে ব্যর্থ হওয়ার পর সেই পরিস্থিতি থেকে নিজের মন খারাপকে কাটিয়ে উঠছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি শহর কলকাতার প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্যকে। নমস্কার স্যার, আপনাকে আকসলেপিয়া হেলথে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। তবে তোমাদের চ্যানেল আমি দেখি, এই যে এত তারকাখচিত নক্ষত্রচিত্র ময়ূরের মধ্যে আমি তো একটা ধূমকেতুর ধ্বংসাবশেষ। তা আজকে তোমরা ডেকেছো, অনেক ধন্যবাদ। কারণ তুমি জানো যে মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু ডেঞ্জারাস সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট শুনলেই লোকে কিরকম ভাবে যে পাগলের ডাক্তার, হ্যাঁ? একদম তাই স্যার, এখনো সেই পর্যন্ত ভ্রান্ত ধারণা একটা রয়ে গিয়েছে। যেটা তো আরো শিক্ষিত মানুষের মধ্যে রয়েছে, কারণ সাইকিয়াট্রিস্টের মুখ দেখলে শুনেছি 3 দিন খারাপ যায়। সাইকিয়াট্রিস্টের সাথে কেউ সোশ্যালাইজ করে না, তাহলে দেখা যায় যে আগামী 7 দিন তার জীবনে খারাপ অভিশাপ নেমে আসে। আর সাইকিয়াট্রিস্টের ওষুধ তো খেতে নেই, জানো, শুধু কাউন্সিলিং করতে হয়। নাহলে বলে নাকি, বিশেষ করে যে তুমি বলছো যে বাচ্চাদের কাদের বাবা মারা সাইকিয়াট্রিস্ট যে ওষুধ খাবো, ওষুধের তো ভয়ানক সাইড এফেক্ট রয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে সারা ভারতবর্ষে 1 নম্বর ওষুধ যেটা, সেটা হচ্ছে অবসাদ। এবং প্রতি সপ্তম ভারতীয় কোনো না কোনো মানসিক সমস্যা ভুগছে। প্রতি 3 সেকেন্ডে সারা পৃথিবীতে একটা আত্মহত্যার চেষ্টা করছে, এবং থেরাপি আত্মহত্যার চেষ্টার মধ্যে, অর্থাৎ প্রতি 40 সেকেন্ডে একজনের নাম আত্মহত্যার কারণে পৃথিবীর জীবনপঞ্জি থেকে চিরতরে মুছে যাচ্ছে। তাও কিন্তু মানুষ আসে না, কারণ হচ্ছে স্টিগমা। জন্ম লগ্ন থেকে সাইকিয়াট্রিস্ট হওয়াটা এবং সাইকিয়াট্রি সাবজেক্টটা একদম পলকিনী কঙ্কাবতীর মতো পলকিত হয়ে আছে। স্যার, আপনার কি মনে হয় এই ধরনের সমস্যাটা এখনো 2025 সালে দাঁড়িয়েও বাবা মায়েদের মধ্যে এবং সন্তানের বিকাশের ক্ষেত্রে তারা এই সাইকিয়াট্রিস্টদের থেকে দূরে থাকছে কেন? প্রথমত দেখো, এই সন্তান বলে একটা চলচ্চিত্র হয়েছে, এবং সন্তান বলতে দেখো, আমরা যদি বায়োলজিক্যাল পেরেন্টস হই, তার মানেই কিন্তু সব শেষ হয়ে গেল না। সবচেয়ে যে উল্লেখযোগ্য জিনিস হয়তো, এখন প্রত্যেক শিক্ষিত বাবা মারা একটা কমন ডায়লগ দেয় যে আমি আমার সন্তানকে একদম চাপ দিই না। এর চেয়ে বড় চাপ আর পৃথিবীতে বোধহয় কিছু হয় না। গান পয়েন্টে রেখে কাউকে ব্ল্যাকমেল করার মতো দেখেছিস তো? তোকে কিন্তু কোনো চাপ দিইনি, তোর রেজাল্ট কিন্তু ভালো করতেই হবে। তাহলে প্রথমত যদি বলতে হয়, তবে পেরেন্টিং ব্যাপারটা আগে বুঝতে হবে। হ্যাঁ। অভিভাবকত্বটা হচ্ছে যৌথ দায়িত্ব। তুমি বলো, আমাদের ইন্ডিয়াতে যে পেরেন্টিং বার্ডেন, এন্টায়ার পেরেন্টিং বার্ডেন ফলস অন মাদার অনলি, শুধু মায়ের দায়িত্ব। হ্যাঁ, একদম। বাবা কি করে? লবডঙ্কা। এই যে আমার মেয়ের রেজাল্ট ভালো হচ্ছে, আমি তো পরিষ্কার সবাইকে বলে যাই আমি পোর এক্সক্রোমোজোমটা দিয়েছি, ওর মা বেটার এক্সক্রোমোজোমটা দিয়েছে, এখানে কিছুই তো করি না। তাই পেরেন্টিং ইজ এ জয়েন্ট রেসপন্সিবিলিটি এন্ড ইজ এ ডন্টিং টাস্ক। এমন নয় যে একা করলাম। তাই এই যে তুমি যে সমস্যাগুলোর কথা বলছো, যে কোনো বয়সে, মানে একদম আবাল বৃদ্ধ বনিতার সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে। বিশেষ করে শিশু, কিশোর এবং অ্যাডোলেসেন্ট, যেটা ক্যাটাগরি বয়স সন্ধিক্ষণ, এই সময় বিভিন্ন সমস্যার মধ্যে যেটা আসে, তার একটা হচ্ছে চাইল্ডহুড ডিপ্রেশন, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে আমাদের সন্তানের অমনোযোগিতা এবং চঞ্চলতা। তার সাথে কিন্তু চাইল্ডহুড ওসিডি বলে একটা অসুখ আছে, খুঁতখুঁতে স্বভাব এটা হয়ে যাওয়া। গুরুজনের কথা অবাধ্য হওয়া, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, সেটা আরেকটু এগিয়ে গেলে কন্ডাক্ট ডিসঅর্ডার, যেখানে মিথ্যে কথা বলে টাকা পয়সা চুরি করা বা বন্ধুদের সাথে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তারপরে সে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। যত কিছু আজকে দুনিয়াতে যত খুন খারাপি হচ্ছে, রাহাজানি, চুরি ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, তার মধ্যে সন্তান প্রতিপালনের গন্ডগোলটাই রয়েছে। আচ্ছা, ডাক্তারবাবু, তাহলে একটা জিনিস একটুখানি জানতে চাইবো যে এই যে ধরুন ছোট বাচ্চা, মানে আমাদের মধ্যে সবারই কম বেশি তো ছোটবেলা থেকে প্রবণতা থাকে যে বাবা আমাদের কথা শুনবে না, বা বাবা মা যেটা বলছে এটা খুব একটা পছন্দসই কথা হচ্ছে না। কিন্তু কখন সেটা মারাত্মক আকার ধারণ করছে যে বাবা আমাকে একটু সতর্ক হতে হবে, কারণ কম বেশি অবাধ্য অনেক বাচ্চাই থাকে, কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে বাবা মারা কি কারো কিছু। আরে খুব মজার বই ছিল যে হুজ এডিএইচডি উই আর ট্রিটিং, চাইল্ড আর প্যারেন্টস, মানে বাচ্চা চঞ্চল, এটা কি বাচ্চার অসুখ না বাবা মার অসুখ? কারণ এখনকার ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন
প্রত্যেক বাবা মা চাইছে যে 100 জন স্টুডেন্টের মধ্যে তার সন্তানই সেরা হবে, তা বাকি 99 জন কি করলো? আচ্ছা শ্রমিতা, তুমি আমাকে বলো, বিল গেটস তিনি তো স্কুলে ড্রপ আউট ছিলেন। আলবার্ট আইনস্টাইন E=mc², থিওরি অফ রিলেটিভিটি, সে তো স্কুলটার ডিসলেক্সিয়া তিনি ভুগেছিলেন। তার তো সেই তারে জমিন পর সিনেমার মতো অক্ষর পরিচিতিগুলো গন্ডগোল হয়ে যেত, অঙ্কগুলোই করতে পারতো না ঠিক মতো। কিন্তু আজকে কি সেটা আজকে আইজ্যাক নিউটন, মাধ্যাকর্ষণ শক্তি, তার নিজের তো সমস্যা ছিল চাইল্ডহুডের টাইমসে, তাহলে তারা কি প্রতিভাবান হননি? তাহলে একটা জায়গায় বুঝতে হবে যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা 100 জনের মধ্যে 100 জনই সেরা হবে না। আপনার সন্তানের মধ্যে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু গুণ আছেই, সেইটাকে বার করতে হবে। এটাই কিন্তু 3 ইডিয়টস সিনেমাতে দেখিয়েছে, যে আপনার যে জায়গাটায় যে সবচেয়ে বেশি কর্মক্ষমতা আছে সেই হিডেন ট্যালেন্টকে এক্সপ্লোর করুন। কেন এদের মধ্যে আপনার যে অবদমিত সুপ্ত ইচ্ছে, যেটা আপনি হতে পারেননি, সেটা আপনি আপনার সন্তানের মধ্যে হতে চাইছেন? সেখানেই তো বিচ্যুতিগুলো ঘটছে। আর একটা কথা বলি, সত্যি প্র্যাকটিসের সিক্রেট বলবে না, এত পেশেন্ট কেন আমার বাচ্চা বলো তো? এই বিগত 10 বছরে এই মোবাইলের ব্যবহার, এই মোবাইল যেদিন থেকে আসা শুরু হয়েছে, দাম্পত্য জীবনের সমস্যা টানাপোড়েন যেরকম হচ্ছে, বাচ্চাদের তেমনি বিয়ে বলে অ্যাডিকশন হয়ে গেছে। এখন তুমি দেখো, খেতে বসতে শুতে, এমনকি ঘুমোতে গেলেও হয়তো মোবাইলটা নিয়ে যাচ্ছে। মোবাইলের নেশা একটা হয়ে গেছে। টিভিতে তুমি দেখো কার্টুন নেটওয়ার্ক না চাইলে বাচ্চারা খাচ্ছে না 24 ঘন্টা, কারণ এই দুনিয়া যে রঙিন জগৎটা, বাবা মাও মোবাইলে পড়ে আছে। বাচ্চাকে একটু যদি অসতর্ক মুহূর্ত রাখছে, সে কোথাও না ল্যাপটপ না মোবাইল খুলে, আমরা কোভিডের সময় দেখেছি অনলাইন ক্লাস হচ্ছে, পপ আপ উইন্ডো খুলে অন্য জায়গায় বাচ্চারা কার্টুন দেখে বেড়াচ্ছে। তাহলে এই মোবাইলের ব্যবহারিক আসক্তি এমন পর্যায়ে চলে যাচ্ছে যে দিন দিন আমরা এখন এই সময় থেকে এই যে জেনারেশনের পালসটা বুঝতে পারছি না। তো এই জেনারেশনের পালসটা বুঝতে গেলে আপনি শিং ভেঙে বাছুর হতে পারবেন না। পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি, বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। বাবা মা বন্ধুর মতো হতে চায়, কিন্তু বন্ধু হবে না। আর একটা মজার ছোট্ট কথা বলি অনলাইনে, আমার এক বন্ধু সেদিন তার মেয়েকে দেখাতে এসছে, আমার স্কুল ফ্রেন্ড, এসে বলছে যে আমি আমার বাচ্চাকে চারখানা অনলাইন প্ল্যাটফর্মে পড়াচ্ছি এবং প্রতি মাসে 1 লক্ষ টাকা দিচ্ছি টিউশনের জন্য, আমার বাচ্চা কেন নিট পরীক্ষাতে চান্স পেল না? হ্যাঁ আশ্চর্য, তুই আমি যখন পড়তাম তখন কি আমাদের সময় সব ছিল? তার হিডেন ট্যালেন্ট কোথায়, মিটেছে চান্স পেতে হবে এমন কোনো ব্যাপার নেই। এখন যে তুমি যে পরিমাণ কম্পিটিটিভ কাটথ্রোট কম্পিটিশন চলছে, যেরকম কাট আউট মার্কস বাড়ছে, এটা 1 বছর ধরে তুমি দেখো রাজস্থানের কোটাতে এত আত্মহত্যার ঘটনা কেন ঘটে? আমরা তো কোটা ফ্যাক্টরি সিনেমা তো দেখেছি যে কিভাবে হচ্ছে, যে প্রচন্ড পরিমাণে চাপ দেওয়া হচ্ছে। তাহলে শিশু মনস্তত্ত্বের বিকাশটা কোথায়? এটা যে পার্টিসিপেটিভ লার্নিং, আপনি বাচ্চার সাথে পড়ুন, বসুন, একসাথে থাকুন এবং তাকে সুপারভাইজ লার্নিং করুন এবং পড়ার মাঝখানে মাঝখানে একটু ব্রেক দিন। রেজাল্ট কেমন হচ্ছে সেটার দিকে পর্যবেক্ষণ করা যাবে। আমাদের সময় এমডি পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসতো সাইকিয়াট্রিকে, যে পোর স্কলাস্টিক পারফরমেন্স, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি, 25 নম্বরের লং কোশ্চেন। আর আমি খুব লিখতে পারি, আর ইতিহাসের মতো আমিও 20 পাতা লিখে দিতাম, এই কারণে ওই কারণে সেই কারণে। তা প্রত্যেকটা কারণ তো অনুধাবন করতে হবে এবং সেখানে বুঝতে হবে বাচ্চার মধ্যে কোনো সমস্যা, যেমন আমরা দেখেছি যে লার্নিং ডিসএবিলিটি আছে কিনা, তার পড়াশোনায় অক্ষর জ্ঞান বা হয়তো বিশেষত পাটিগণিত মানে অ্যারিথমেটিক এবং ম্যাথামেটিক্স, এই অঙ্কের ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা খুব ভুল করে বলে। একটা অঙ্কের প্রতি ভীতিও কাজ করে। এই ভীতিটা বাবা মা আরো বাড়িয়ে দেয়, কারণ বাবা মা তো এদিকে তো তাদের চলছেই তো দাম্পত্য জীবনের সমস্যা। বাবা মাকে একটা কথা খালি বলবো, এখানে আপনাদের ঝগড়া জায়গা ডিফারেন্সেস অপিনিয়ন যা থাকুক, বাচ্চা ঘুমানোর পরে গিয়ে বাইরে বসে পড়বেই, বাচ্চার সামনে কখনো এরকম ভাবে অগ্নিবর্তী ধারণ করবেন না। আরেকটা বিদেশে একটা দারুণ ট্রেনিং হয়েছিল, তখন আমি পার্টিসিপেট করেছিলাম। প্রফেসর অ্যারিয়াল ক্যারিয়েল, তিনি ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ লস এঞ্জেলেস ইউসিএলএ। তিনি একটা বিপ ল্যাব, BIPLAB, বিপ ল্যাব মানে হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড পেরেন্টিং ল্যাব। সেখানে দেখিয়েছেন যে বাচ্চারা বাবার সাথে সপ্তাহে অন্তত 42 ঘন্টা কাটিয়েছে, সেই বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিকাশ অনেক বেশি জোরালো হয়েছে। কারণ মাকে দৈনন্দিন প্রয়োজনে লাগবে, প্রত্যেকটা জায়গায় মাকে লাগবে। মা আমার এইটা পাচ্ছি না, মা আমার আজকে ড্রয়িং ক্লাস এটা লাগবে, মা আমাকে স্কুলে দাও। এমনকি মেয়েরাও বলবে মা আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, স্যানিটারি ন্যাপকিনে দাও। এগুলো বাবাকে কোনো কিছু বলবে না, এগুলো বলবে মাকে। তা মা হচ্ছে দৈনন্দিন প্রত্যেকটি কাজে প্রয়োজনই, আর বাবা হচ্ছে একজন হিরোইক ফিগার, যে সুপারম্যান, ব্যাটম্যান এরকম শক্তিমানের মতো এসে আউট অফ দ্য বক্স অ্যাডভেঞ্চারে নিয়ে যাও। তাই এই যে তোমরা এই বিগ বক্স বলে একটা প্রতিযোগিতা হয়, যেখানে দেখা যায় বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সবাইকে, ঠিক তেমনি যে বাচ্চাগুলোকে বাবার সাথে রাখা হয়েছে, মাকে একটু দূর থেকে বাইরে থেকে দেখানো হয়েছে, দেখুন বাচ্চা বাবার সাথে কিরকম ভাবে খেলছে, বাবার চুল বেঁধে দিচ্ছে, বাবাকে বিনুনি করে দিচ্ছে, বাবাকে একটু লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, আবার বাবার পিঠে ঘোরা হচ্ছে, বাবাকে ঘোরা হচ্ছে।
তার সাথে পড়াশোনা, সেই বাচ্চা কিন্তু অনেক বেশি প্রতিভাবান হয়েছে। তাই এমন করবেন না, বাবা মা দুজনকেই রাখতে হবে একসাথে যৌথ দায়িত্ব, এবং কোয়ালিটি টাইম বাচ্চাকে দিতে হবে। একদম। আরেকটা কথা একটুখানি জানতে চাইবো, এই যে পরপর পরীক্ষাগুলো হলো, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হলো, এইচএস এর রেজাল্ট বেরোলো, মাধ্যমিকেরও কিছুদিন আগে রেজাল্ট বেরোলো, তুলনামূলকভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা অসফল হলো, অন্তত তাদের বাবা মায়েদের দিক থেকে মনে হচ্ছে বা তাদের নিজেদেরও মনে হচ্ছে, এবার তারা অনেকেই অবসাদের দিকে ঢুকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে? দুটো অ্যাঙ্গেলে বলি। প্রথমত হচ্ছে রেজাল্টটা ভালো করতে গেলে কি করতে হবে। একটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি বলে একটা চ্যাপ্টার আছে। কেউ যদি পড়াশোনা করে তাকে 5টা ভাবে করতে হয়। আমি বলবো প্রথমে বইটা নিয়ে একটু স্কিমিং করবি, পাতাগুলো আগে উল্টে নেবে, কতটুকু পড়ছে, এটা তোমার ভিজুয়াল মেমোরি বা ফটোগ্রাফিক মেমোরি আসে, স্ক্রিনশট মেমোরি বেরি। তারপরে অক্ষরে অক্ষরে পড়াশোনা করবে, তারপর কোয়েশ্চেনিং করবে, কোয়েশ্চেনিং নিজেই টিচার হবে, সেই কোয়েশ্চেনগুলো তৈরি করবে, আনসারিং তুমি সেই টাইমের মধ্যে আনসার করবে, এবং আবার রিচেকিং করবে, চেকিং। তাহলে দিনে যদি এইটা প্রতিবার এটা 5বার করে পড়া হয়, আমাদের ব্রেনের হিপ্পোক্যাম্পাসে তত প্যাচ খেতে থাকে এবং মেমোরি কনসলিডেশন হয়। দ্বিতীয় প্রশ্নে এবার চলে আসি, সেটা হচ্ছে রেজাল্ট খারাপ হলে কি পড়ে। বিশ্বাস করো, আমি বিগত কয়েক বছর ধরে 1 দশকের বেশি মনোরোগ বিশেষজ্ঞ হয়ে যখনই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়, আমি নিজেই শিমড়ে থাকি। কোনো না কোনো সংবাদ মাধ্যমে আমার প্রতিক্রিয়া দিতে হবে, যেরকম একজন আত্মঘাতী হলো। মনে রাখতে হবে 10 থেকে 19 বছরের এই অ্যাডোলেসেন্ট সুইসাইডে ভারতবর্ষ এখন পৃথিবীতে 1 নম্বর। তার দুটি অন্যতম কারণ হচ্ছে ফেলিওর ইন এক্সামিনেশন আর ব্রেকআপ ইন রিলেশনশিপ। এই দুটো কারণে অ্যাডোলেসেন্ট সুইসাইড সবচেয়ে বেশি হয়। তাহলে প্রথমত হচ্ছে যে এই যে গগনচুম্বী প্রত্যাশা করবেন না, অট্টালিকায় বসে থাকার মতো না। এক্সাম দিয়েছি, আমি আমার সন্তানের ক্ষেত্রে এটা চাইবো যে বেস্ট প্ল্যাটফর্মটা তৈরি করে দেবো, বেশি ইন্টারফারেন্স করবো না, সুপারভিশন রাখবো, কিন্তু তার সাথে কি করবো, প্যারেন্টাল গাইডেন্সটা মনে রাখতে হবে, কোনগুলো করা উচিত আর করা উচিত না, এবং রিয়ালিস্টিক এক্সপেকটেশন, যেটা বাস্তবসম্মত, আমরা কিন্তু ততটুকুই কিন্তু চিন্তা ভাবনা করবো। এর চেয়ে বেশি যদি আমি চেয়ে ফেলি, তাহলে কিন্তু এক্সপেকটেশন অ্যাচিভমেন্ট গ্যাপ হবে, এবং ব্যর্থতার জন্য তৈরি রাখতে হবে। মনে রাখবে, সাফল্য হচ্ছে হিমশৈলের চূড়ামাত্র, তার নিচে একটা সাফল্যের জন্য কত অধ্যাবসায়, কত পরিশ্রম, দিনের পর দিন অক্লান্তভাবে কত সাধনা করতে হয়, সেটা কেউ দেখে না। লোকে খালি দেখে যে বাহ, এই লোকটা এত সাকসেসফুল। তাই ব্যর্থতাকেও স্বীকার করুন, কারণ ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতার মধ্যে থেকে তিল তিল করে আমরা এগোই। আমি তো সবাইকে একটাই মূলমন্ত্র বলি যে আমি কখনো হারি না, আমি হয় জিতি, না হয় শিখি। আই নেভার লুজ, ইদার আই লার্ন অর আই উইন। তাহলে হার বলে জীবনে কিচ্ছু হয় না, প্রত্যেকটা হারের মধ্যে থেকে পরের প্রস্তুতির ধাপ তৈরি হবে। এই বিষয়ে একটুখানি জানতে চাইবো যে এই যে ধরুন মারাত্মক একটা কম্পিটিশন বাড়ছে, সেক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন যে বাচ্চাদের উপর মাত্রাতিরিক্ত চাপ না দেওয়া, কিন্তু কোথাও গিয়ে তো এই কম্পিটিশনটা থেকেও তাহলে বাচ্চারা পিছিয়ে যাবে, মানে সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে উঠতে না পারবে না, যে আমি যদি আমার বাচ্চাকে একেবারেই ছেড়ে দিই বা কোনোভাবেই চাপ না দিই, সে তো তাহলে নিজের মতো থাকতে শুরু করবে। তুমি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন সমিতা, তোমাকে আমি বলবো, এটা একটা গাণিতিক ভাবে বলবো। হ্যাঁ। এক্স অ্যাক্সিসে আমরা যদি লিখি স্ট্রেস, কতটা চাপ দেব, আর ওয়াই অ্যাক্সিসে যদি লিখি পারফরমেন্স, কতটা রেজাল্ট ভালো হবে। একটু চাপ ভালো, তাহলে উপরে কাপটা উঠবে, কিন্তু তারপরে নিচে নেমে যাবে। এটা যদি আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করি, বলি ডিওয়াই বাই ডিএক্স, এবং একটা ব্রেক ইভেন পয়েন্ট থাকে ম্যানেজমেন্টে, এটা বলা হয় যেখানে মার্জিনাল কস্ট অপারেটিং কস্টের বেশি হলে তুমি ইনভেস্টমেন্ট করলে তোমার লস হবে। ঠিক তেমনি অল্প স্ট্রেসটা ভালো, বেনিফিশিয়াল। অল্প একটু টেনশন করলে পরীক্ষার আগেই আমার কালকে পরীক্ষা, ঠিক আছে, ঠিক আছে, অ্যাবসলিউট সিরিয়াস, কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্ট যেটা এলো, ওর পরে হয়ে যাবে ডিস্ট্রেস। তাহলে ইউ স্ট্রেস হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, স্ট্রেস, ইউ স্ট্রেস, ডিস্ট্রেস, এই মডেলটা খুব ইম্পর্টেন্ট। তাই চাপের ক্ষেত্রে এই জায়গাটায় ধীরে ধীরে ইন্ডিউরেন্স প্যাটার্নটা বাড়াতে হয়। খালি একটাই বলবো যে তোমার কাজ হচ্ছে, আমি আমার সন্তানকে দিলে বা আমার পেশেন্টদের এটাই বলি যে তোমার কাজ হচ্ছে বেস্ট এফোর্টটা দেওয়া। আমি এতটুকু চিন্তিত হব না, আই ডোন্ট এক্সপেক্ট ইন রেজাল্ট, আউটকাম মে ডিফার, তোমার রেজাল্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু তুমি একটা সিনসিয়ার, ডাই হার্ড, অনেস্ট, ইন্টিগ্রেটেড এফোর্ট দেবে, দ্যাট ইজ ইট। আর পরীক্ষা কিন্তু একটা যুদ্ধ, পরীক্ষার আগে 3টে জিনিস করতে হবে। খুব ভালো করে খেতে হবে, না খেলে দুর্বল হয়ে পড়বে। খুব ভালো করে ঘুমোতে হবে, পর্যাপ্ত ঘুম দরকার, অন্তত 8 ঘন্টা, এবং খুব ভালো করে পড়তে হবে। ইন বিটুইন দ্যাট একটু রিক্রিয়েশন চলবে, কিন্তু মোবাইলে ঢুকলে একেবারে কিন্তু চোখ আর সরাতে পারবে না। মোবাইল টিভির পর্দায় তখন ঘুরতে ঘুরতে 2-4 ঘন্টা কেটে যাবে। এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিছুদিন আগে মহারাজের সাথে একটা ইন্টারভিউ ছিলেন, তারা কি করেন, তারা ল্যাপটপগুলো কিন্তু তারা লক করে নেন,
তার ল্যাপটপ বা মোবাইল ফোনগুলোতে লক করে নেন এবং তারা যখন পড়াশুনো চলে আগামী 4 থেকে 6 ঘন্টা টানা পড়াশুনো, তারপরে সেটাকে ইউজ করতে দেয়। ওরা যাচ্ছে এটা নেসেসিটির জন্য, নট ফর লাক্সারি। আমি একজন ডাক্তার, আমার একটা গাড়ি দরকার, এটা গাড়ি একটা সেডান গাড়ি হলে হবে। আমি আর ওই নেতা মন্ত্রীর মতো এসইউভি গাড়ি নিয়ে যদি ঘুরে বেড়াই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি লাক্সারি, কোনো প্রয়োজন নেই অতিরিক্ত লোক দেখানো। তেমনি আমার ছাত্রছাত্রীদের জন্য বলবো যে মোবাইল ফোন বা ল্যাপটপ এটাকে যথোচিত ব্যবহার পড়াশোনার ক্ষেত্রে করেন। নেট দুনিয়ায় ফ্ল্যাশেস অফ সেকেন্ডের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে এত ইনফরমেশন পেয়ে যাচ্ছে, কেন নেবো না? অনলাইন ক্লাস করছি, কিন্তু লিমিট রাখতে হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে, যাতে টেক্সট বুক, ল্যাপটপের পড়াশোনা এবং সেলফ স্টাডি সবকিছু একসাথে পাবে। মানে সবার আগে এটা ব্যালেন্স করতে হবে কোনটা প্রয়োজন আর কোনটা আমাদের শখের বশে নেওয়া একটা মাত্রাতিরিক্ত মানে চাহিদা, এই বিষয়টা ব্যালেন্স করা খুব দরকার। বাবা মায়েদের উদ্দেশ্যে কি টিপস? বা আমাদের বলবো যে হাইপার না হয়ে যায়। হ্যাঁ, নর্মালাইজেশন টেকনিক বলবো। নর্মাল আমরা আজকাল কেউ হতে পারি না। মাঝে মাঝে আজকাল দেখি পার্লারে গিয়ে সবাই দেখি চুলটাকে একটু রং করে দিচ্ছি, কেন ভাই? কালো চুল কি খারাপ নাকি? তা সেই রকম আমরা সবসময় দেখি যে অ্যাবনর্মাল হওয়ার চেষ্টা করি। হাইপার না, কুল, কাম দেন। প্রথমত রিলেশনশিপটা ঠিক রাখবেন, বন্ডিংটা ঠিক রাখবেন। তারপরে হচ্ছে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ করবেন। আপনি আপনার বাচ্চাকে খালি একটাই কাজ করবেন, কি করলি কি করে, সবসময় না, ওর পাশে বসে একটু পড়াশোনা নিজের মতো করে করবেন, অ্যাজ ইট যেন আপনি ওর সাথে ওর ক্লাসমেট বা ব্যাচমেট। আর অথবা মাঝে মাঝে একটু পিঠটা চাপড়ে দেবেন, যা যা বেটা যা বেটি জিলে আপনি জিন্দগি, এরকম ভাবে করতে হবে। তুই যা পারবি আমি তাতেই খুশি, তুই পড়ে যা, তুই যতটা পারবি আমরা তাতেই খুশি হয়ে যাবো। এই টিপসগুলো রাখা, আর একটু যদি ঠিকমতো তাদের প্রপার ওয়েতে গাইড করানো যায়, ক্লাসগুলো ঠিকমতো অ্যাটেন্ড করা যায়, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। কোচিং ক্লাসের রমনামা তো চলছেই আজকাল দেখছি। ক্লাসের যে পড়াটুকু হয় সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সেগুলো রেগুলার ডে টু ডে নোটসগুলো করতাম, পেন্ডিং রাখবেন না কিছু। আর ব্রেনকে একটু মাঝখানে রেস্ট নিতে দেবেন, কারণ ব্রেন অ্যাট এ টাইম সবসময় ইনফরমেশন যদি বোম্বার্ডমেন্ট হয়, তাহলে কিন্তু মেমোরি রিকনসেন্ট্রেশনের সমস্যা হয়, পুরো গন্ডগোল হয়ে যায়। তাই রেগুলার স্টাডি, সেলফ স্টাডিও করতে হবে, সেলফ ডিরেক্টেড লার্নিং বলি SDL, এবং তার সাথে সুপারভাইজ লার্নিং, এবং টিচাররা যে পড়াচ্ছে তাদের সাথে তাদের রেগুলার নোটসগুলো, ডাউট ক্লিয়ারিং সেশন, এই কয়েকটা সিম্পল জিনিস করলে রেজাল্ট হবে। একদম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন, বাচ্চাদের মা বাবাদেরকে যেভাবে গাইড করলেন এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে স্যার যে কথাগুলো বললেন, সেই ব্যাপারগুলো যদি একটু ছোট ছোট বিভাবে মেনে নেওয়া যায় এবং সেইভাবে যদি নিজেকে তৈরি করা যায়, তাহলেই পরীক্ষার রেজাল্ট যেমন ভালো হবে, ঠিক তেমনভাবেই আস্তে আস্তে সমস্ত বাধা কেটে যাবে এবং সাফল্য আসবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথে। আর মনের সমস্যার জন্য কিন্তু আমরা তো আছি সবসময় আপনাদের পাশে। দেখতে থাকুন আর ফলো করুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।